হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। এখন পর্যন্ত আমরা শার্লক সিরিজের 3টি সিজন এক্সপ্লেন করেছি। আপনাদের ব্যাপক আগ্রহের কারণে সিজন 4ও নিয়ে আসলাম। তো সিজন 3 এর শেষে আমরা দেখেছিলাম শার্লক হোমসের সবচেয়ে বড় শত্রু জিম মরিয়ার্টি সবগুলো টিভি চ্যানেল এবং স্ক্রিন হ্যাক করে শার্লকের জন্য একটা মেসেজ ছেড়ে দেয়। মেসেজ দেখে সবাই খুবই ঘাবড়ে যায়, কারণ মরিয়ার্টি তো শার্লকের সামনে আত্মহত্যা করে মারা গিয়েছিল। তাহলে সে আবার ফিরে এলো কিভাবে? এটা কি আসলেই মরিয়ার্টি, নাকি মরিয়ার্টির আড়ালে থাকা আরো বড় কোনো ক্রিমিনাল? আসুন দেখে আসি শার্লককে এবার কোন শত্রুর সাথে মোকাবেলা করতে হয়। তবে তার আগে সবাই প্লিজ লাইক দেওয়ার কাজটা শেষ করে ফেলুন, কেননা আপনাদের একটি মাত্র লাইক আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা হয়ে ওঠে। সিজন 3 এর শুরুতে দেখা যায় মাইক্রফট শার্লককে সিক্রেট সার্ভিসের অফিসিয়ালদের কাছে নিয়ে এসেছে। ম্যাগনুসেনকে হত্যার শাস্তি হিসেবে শার্লককে পূর্ব ইউরোপে একটা মিশনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু মরিয়ার্টির মেসেজের কারণে তাকে আবার ফিরিয়ে আনা হয়। কিন্তু শাস্তি থেকে বাঁচাতে শার্লককে তো নির্দোষ প্রমাণ করতে হবে। এই জন্য মাইক্রফট সেদিনের ফুটেজটা এডিট করে চেঞ্জ করে দেয় এবং দেখায় যে সেদিন ম্যাগনুসেন শার্লকের গুলিতে না, বরং কোনো একজন সেনার গুলিতে মারা গিয়েছিল। তো এভাবেই মাইক্রফট শার্লককে নির্দোষ প্রমাণ করে দেয়। তবে মরিয়ার্টি নেক্সট কি চাল দিতে যাচ্ছে এই ব্যাপারে কারোরই কোনো আইডিয়া ছিল না। তাই অলস সময় না কাটিয়ে শার্লক টুকটাক কেস সলভে লেগে যায়, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরই মধ্যে ওয়াটসনের ওয়াইফ ম্যারির ডেলিভারির সময় হয়ে যায়। সে একটা ফুটফুটে মেয়ের জন্ম দেয়, যার নাম রাখা হয় রোজি। তো এভাবে সবারই ভালোই সময় কেটে যাচ্ছিল। এরই মধ্যে একদিন অফিসার লেস্ট্রেট একটা কেস নিয়ে আসে। কেসটা হলো ডেভিড নামের একজন লোক তার জন্মদিন পালন করছিল। তো তার ছেলে চার্লি বাইরে কোনো ট্যুরে ছিল। চার্লি বাবাকে ভিডিও কল দিয়ে বলে সে এখন তিব্বতে আছে। তো এ সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে চার্লি অডিও কল কেটে দেয় এবং ডেভিডকে বলে সে যেন চার্লির গাড়ির সামনে থাকা পুতুলটার ফটো তুলে পাঠায়। ডেভিড ছেলের কথা মতো তাই করে। এরপরে 1 সপ্তাহ কেটে যায়। একজন মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। মাতাল অবস্থায় সে চার্লিদের বাড়ির সীমানায় ঢুকে পড়ে এবং চার্লির গাড়িটাতে ধাক্কা মারে। এতে গাড়ির তেল লিক হয়ে আগুন ধরে যায়। পরে পুলিশ ইনভেস্টিগেশনে গিয়ে দেখে গাড়ির ভেতরে একটা লাশ পড়ে আছে। তারা ফরেনসিক থেকে জানতে পারে এই লাশটা মূলত চার্লির, আর সে 1 সপ্তাহ আগেই মারা গিয়েছে। মানে 1 সপ্তাহ ধরে লাশটা গাড়ির ভেতরেই ছিল। তো চার্লি যদি 1 সপ্তাহ আগেই মারা গিয়ে থাকে, তাহলে তার বাবা ডেভিডের সাথে সেদিন কে কথা বলল? কেসটা ইন্টারেস্টিং হওয়ায় শার্লক ইনভেস্টিগেশনের জন্য ডেভিডের বাড়িতে চলে যায়। সেখানে সে খুঁটিনাটি জিনিস খেয়াল করে দেখে এবং তার টেবিলে রাখা জিনিসগুলোর দিকে নজর যায়। শার্লক জিজ্ঞেস করে এখানে কোনো কিছু মিসিং আছে কিনা। ডেভিড জানায় এখানে মার্গারেট থ্যাচারের একটা মূর্তি ছিল। তো কয়েকদিন আগে একটা চোর বাড়িতে ঢুকে পড়ে। সেই চোর কিছু চুরি করে না ঠিকই, কিন্তু সে ওই মূর্তিটা ভেঙে দিয়ে যায়। ব্যাপারটা শার্লককে বেশ অবাক করে। যাই হোক, শার্লক এবার কেসের সমাধানে লেগে পড়ে। শার্লক বলে ডেভিডের জন্মদিনের দিন চার্লি তিব্বতে না, বরং এখানেই ছিল। ডেভিডের সাথে চার্লির যে ভিডিও কলে কথা হয়েছিল সেই ভিডিওটা আগে থেকেই রেকর্ড করা ছিল। চার্লি আসলে তার বাবাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই সে গাড়ির ভেতরে গাড়ির সিট কভারের মতো একটা কস্টিউম পরে বসেছিল, যাতে তাকে দেখা না যায়। আর সে তার বাবাকে এই জন্যই বলেছিল তার গাড়ির সামনে রাখা পুতুলটার একটা ছবি তুলে পাঠাতে। তার প্ল্যান ছিল ডেভিড ছবি তুলতে যাবে আর তখনই সে কস্টিউম থেকে বেরিয়ে বাবাকে সারপ্রাইজ দেবে। কিন্তু কস্টিউমে ঢোকার পরে হয়তো তার দম আটকে গিয়েছিল বা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, যার কারণে সে তখনই মারা যায়। আর এভাবেই সে অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত 1 সপ্তাহ ধরে গাড়িতেই পড়েছিল। তো শার্লক চার্লির মৃত্যুর কেসটা সমাধান করে বেরিয়ে আসে। তবে সে ওই মূর্তি ভাঙার ব্যাপারটা চার্লির কেসের সাথে মিলাতে পারছিল না। সে ভাবছিল এটা মরিয়ার্টির দেওয়া কোনো ক্লু কিনা। শার্লক তাই মাইক্রফটকেও জিজ্ঞেস করে মার্গারেট থ্যাচারের সাথে মরিয়ার্টির কোনো কানেকশন বা বিরোধ ছিল কিনা, কিন্তু মাইক্রফটও তাকে এই ব্যাপারে হেল্প করতে পারে না। যাই হোক, পরবর্তী কয়েকদিনের মধ্যে মার্গারেট থ্যাচারের আরও 4টি মূর্তি ভাঙা অবস্থায় পাওয়া যায়। শার্লক এবার খোঁজ নিয়ে দেখে মার্গারেট থ্যাচারের মোট 6টি মূর্তি বানানো হয়েছিল। তো এর মধ্যে 5টি মূর্তি অলরেডি ভাঙা হয়ে গিয়েছে। তাই শার্লক খোঁজ নিয়ে সেখানে চলে যায় যেখানে 6 নম্বর মূর্তিটা আছে। মাঝরাত পর্যন্ত অপেক্ষা করার পরে সেখানে চোরটাও চলে আসে। সে মূর্তিটা হাতে নিতেই শার্লক বেরিয়ে আসে। তখন দুজনের মাঝে বেশ কিছুক্ষণ হাতাহাতি হয়। এরপরে শার্লক নিজেই মূর্তিটা আছাড় মেরে ভেঙে দেয়, আর তখনই মূর্তির ভেতর থেকে একটা পেনড্রাইভ বের হয়। পেনড্রাইভের উপরে AGRA মানে আগ্রা লেখা ছিল। পেনড্রাইভটা দেখে শার্লক অবাক হয়ে যায়। এরকম সেম কোড লেখা সেম একটা পেনড্রাইভ ম্যারির কাছেও ছিল, আর সেই পেনড্রাইভে ম্যারির অতীত জীবনের সব তথ্য ছিল। এবং গত সিজনে ওয়াটসন সেই পেনড্রাইভটা আগুনে ফেলে নষ্ট করে দিয়েছিল। কিন্তু এরপরও শার্লক মুখ ফুটে বলে ফেলে ম্যারির পেনড্রাইভটা এখানে কিভাবে এলো। এটা শুনেই চোরটা রেগে যায় আর বলে
ওই বিশ্বাসঘাতকটা তাহলে এবার ম্যারি নামে পরিচয় দিয়েছে। ওকে বলে দিও আমার হাতেই ওর মৃত্যু লেখা, আমি ওকে ছাড়ব না। এই বলে চোরটা বেরিয়ে যায়। এরপরে শার্লক পেনড্রাইভটা চেক করে এবং ম্যারিকে ডেকে পাঠায়। ম্যারি দেখা করতে আসলে তাকে পেনড্রাইভটা দেখিয়ে এটার ব্যাপারে জিজ্ঞেস করে। ম্যারি তখন বলে তাদের 4 জনের একটা গ্রুপ ছিল, যাদের প্রত্যেকের নামের প্রথম অক্ষর ছিল AGRA, যার মধ্যে এ হলো অজয়, জি হলো গ্যাব্রিয়েল, আর হলো রোজামুন্ড, যেটা মূলত ম্যারির আসল নাম ছিল, আর সর্বশেষ এ হলো অ্যালেক্স। তারা 4 জন এজেন্ট একসাথে অনেক গুরুত্বপূর্ণ মিশন লিড করেছে। এই 4 জনের একে অপরের প্রতি অগাধ বিশ্বাস ছিল, এই জন্য তারা একই রকম 4টা পেনড্রাইভ 4 জনের কাছে রাখত, যেখানে তাদের কিছু মিশনের ডিটেলস রাখা ছিল। যাই হোক, তারা একবার জর্জিয়াতে টিবিলিসি মিশনে গিয়েছিল। সেখানে ব্রিটিশ এম্বাসিতে টেরোরিস্টরা সবাইকে জিম্মি বানিয়ে রেখেছিল। তো তাদের কাজ ছিল সব হস্টেজদের উদ্ধার করা, কিন্তু তারা যে সেখানে যাবে এই কথাটা আগেই লিক হয়ে গিয়েছিল। তাই টেরোরিস্টরা উল্টো তাদের জন্যই ফাঁদ পেতে রাখে। ফলে সেখানে গিয়ে ম্যারির বাকি 3 জন টিম মেম্বার মারা যায়। তাই ম্যারি সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসে এবং নিজের পরিচয় বদলে নতুন জীবন শুরু করে। শার্লক তখন বলে ওই মিশন থেকে শুধু ম্যারি একা না, বরং আরেকজনও জীবিত বের হয়েছিল। শার্লক এবার ম্যারিকে গতরাতের চোরটার ছবি দেখায়। ছবি দেখেই ম্যারি আনন্দে বলে, আরে এটা তো অজয়, ও কোথায় এখন, আমি ওর সাথে দেখা করতে চাই। শার্লক বলে, অজয় তো ভাবছে সেদিন তুমি তাদের সাথে প্রতারণা করেছিলে। সেদিন অজয় পালানোর পরে একটা শপে ঢোকে এবং নিজের পেনড্রাইভটা একটা মার্গারেট থ্যাচারের মূর্তির মধ্যে ঢুকিয়ে দেয়, আর এরপরেই সে ধরা পড়ে যায়। তারপর থেকে তার উপরে অমানবিক নির্যাতন চলতে থাকে। এরই মধ্যে একদিন সে একজন টেরোরিস্টের কাছে শুনতে পায় তারা কোনো একজন ব্রিটিশ মেয়ের কথা বলছিল, যে তাদেরকে এই মিশনের ব্যাপারে ইনফর্ম করেছিল। ব্রিটিশ মেয়ে, তাই এটা শুনে অজয় ধারণা করে এটা তুমিই ছিলে, এই জন্যই সে তোমার উপরে প্রতিশোধ নিতে চায়। শার্লক ম্যারিকে ভরসা দেয় সে তাকে সাহায্য করবে, কিন্তু ম্যারি নিজের সমস্যা নিজেই ডিল করবে বলে সিদ্ধান্ত নেয়। তাই সে শার্লককে অজ্ঞান করে পেনড্রাইভটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে শার্লকও কিন্তু কম ছিল না, সে পেনড্রাইভে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল। সেটার মাধ্যমে সে জানতে পারে ম্যারি মরক্কো যাচ্ছে। তো শার্লক ওয়াটসনকে নিয়ে ম্যারির আগেই সেখানে পৌঁছে যায়। ম্যারি এসে তাদের দুজনকে দেখে অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে তারা কিভাবে জানলো সে এখানেই আসবে। শার্লক মজা করে বলে, আমি শার্লক হোমস, আমি না জানলে আর কে জানবে। তো 3 জনে কথা বলছিল, এ সময় হঠাৎ অজয় তাদের উপরে অ্যাটাক করে। কিছুক্ষণ তাদের গোলাগুলি চলে। ম্যারি আর অজয় মুখোমুখি হয়ে যায়। শার্লক অজয়কে জিজ্ঞেস করে সে টেরোরিস্টদের কাছে কি কি শুনেছে। অজয় তখন একটা কোডের ব্যাপারে বলে, আর কোডটা ছিল অ্যামো। এ সময় হঠাৎ একজন পুলিশ এসে অজয়কে গুলি করলে সে মারা যায়। ফলে তারা আর বিস্তারিত কিছু জানতে পারে না। শার্লক তখন মাইক্রফটকে ফোন দিয়ে জানায় ল্যাটিন শব্দ অ্যামো অর্থ লাভ বা ভালোবাসা, এই টাইপের কিছু। আর এই কোডের সাথে কে জড়িত আছে মাইক্রফটকে সেটা খুঁজে নিতে বলে। তো মাইক্রফট এর পরে সেই লেডি এলিসিয়াকে তুলে আনে, কারণ 6 বছর আগে এলিসিয়াকে লাভ কোডটা দেওয়া হয়েছিল। এছাড়া টিবিলিসি মিশনের নির্দেশনাও এলিসিয়াই দিয়েছিল। তাই মাইক্রফটের ধারণা উনি হয়তো টেররিস্টদের মিশনের খবর লিক করেছিলেন। কিন্তু এলিসিয়া জানান তিনি এই ব্যাপারে কিছুই জানতেন না, তিনি নিজের কাজ সততার সাথেই করেছেন। তো এলিসিয়াকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহজনক কিছুই পাওয়া যায় না। তখন তারা ভাবতে থাকে এলিসিয়া না হলে আর কে হতে পারে। তখন শার্লকের খেয়াল হয় এই মিশনে এলিসিয়া ছাড়াও তার সেক্রেটারি ভিভিয়ানও জড়িত ছিল। শার্লক তাই ভিভিয়ানের সাথে একটা জায়গায় গিয়ে দেখা করে, সাথে সে ম্যারিকেও নিয়ে যায়। তখন ভিভিয়ান তার অপরাধ স্বীকার করে। ভিভিয়ান আসলেই ইনফরমেশন লিক করত, আর এই ব্যাপারটা টিবিলিসির ব্রিটিশ এম্বাসি প্রধান জেনে যায়। তো এরপরে যখন এম্বাসিতে টেররিস্টরা ঢুকে সবাইকে হস্টেজ বানিয়ে নেয়, তখন ব্রিটিশ সিক্রেট সার্ভিস থেকে আগ্রা এজেন্টদের হায়ার করা হয় হস্টেজদের উদ্ধার করার জন্য। আর ভিভিয়ান তখন ভাবে এই তো সুযোগ। সে তখন টেররিস্টদের কাছে এই ইনফরমেশন লিক করে দেয়, যাতে সেখানকার হস্টেজরাও মারা যায়, আবার আগ্রা এজেন্টরাও মারা যায়। ফলে ভিভিয়ান একদম সেফ থাকে। যাই হোক, কাহিনী বলা শেষ করে ভিভিয়ান বলে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, সে এখান থেকে অনেক দূরে চলে যাবে। তো এই কথা স্বাভাবিকভাবেই শার্লক মেনে নেয় না। এরই মধ্যে সেখানে পুলিশ চলে আসে। শার্লক মূলত আগে থেকেই তাদেরকে অ্যালার্ট করে রেখেছিল। তাই ভিভিয়ান রাগ করে শার্লকের উপরে গুলি চালিয়ে দেয়। কিন্তু শেষ মুহূর্তে ম্যারি শার্লকের সামনে ঝাঁপিয়ে পড়ে এবং গুলিটা তার গায়ে লেগে যায়। এ সময় ওয়াটসনও সেখানে পৌঁছে যায় এবং শেষমেশ ওয়াটসনের কোলের উপরেই ম্যারি মারা যায়। এই ঘটনায় ওয়াটসন শার্লকের উপরে খুব রাগ করে, কারণ শার্লক কথা দিয়েছিল সে ম্যারিকে প্রোটেক্ট করবে, কিন্তু সে তো তা পারেনি। ওয়াটসন তাই শার্লককে বলে সে যেন তার আশেপাশেও আর না থাকে। শার্লকও তখন মাথা নিচু করে বেরিয়ে আসে। এরপরে বেশ কিছুদিন কেটে যায়। শার্লক বাড়িতে বসে তার বাড়িওয়ালি মিসেস হাডসনের সাথে কথা বলছিল। তখন সে টেবিলে একটা খাম দেখতে পায়।
খামটা খুলে একটা সিডি ডিস্ক পায়। ডিস্কের উপরে লেখা ছিল মিস মি। শার্লক ভাবে এটা নিশ্চয়ই মরিয়েট্টি পাঠিয়েছে। শার্লক তাই দ্রুত এটা চালু করে দেখে এটা আসলে ম্যারি মৃত্যুর আগে শার্লকের জন্য রেকর্ড করে রেখে গিয়েছে। ম্যারি শার্লককে বলেছে সে মরে গেলে শার্লক যেন ওয়াটসনকে দেখে রাখে। আর এই ইমোশনের মধ্য দিয়ে এপিসোড 1 এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 2-তে স্মিথ নামের এক লোককে দেখা যায়। সে তার ব্যক্তিগত অফিসে বিভিন্ন কর্মজীবী লোকদের নিয়ে একটা মিটিং ডাকে। তাদের মধ্যে স্মিথের মেয়ে ফেইতও ছিল। তো মিটিং শুরুর আগে স্মিথ সবাইকে এক ধরনের ড্রাগ দেয়। স্মিথ জানায় সেই ড্রাগটা এই জন্যই দিচ্ছে যাতে এখানকার সবাই একটু পরেই মিটিংয়ে শোনা সব কথা ভুলে যায়। স্মিথ আজকে তাদের সাথে কোনো একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবে, কিন্তু সে চায় না কেউ এই কথাটা মনে রাখুক, এই জন্য সে সবাইকে ড্রাগ দিয়েছে। তো স্মিথ বলে সে একজনকে খুন করতে চলেছে। বাবার এই কথাটা ফেইথ কাগজে লিখে রেখেছিল, তাই তার ড্রাগের প্রভাব কেটে গেলেও এই অংশটুকু মনে থাকে। সে এটা ভেবে আতঙ্কিত যে তার বাবা কাউকে খুন করেছে, কিন্তু কাকে খুন করেছে সেটা কাগজে সে লিখতে পারেনি। এই জন্য এই ঘটনার 3 বছর পরে ফেইথ শার্লকের কাছে আসে এই ব্যাপারটার মীমাংসা করার জন্য। কিন্তু শার্লক তো আর আগের শার্লক নেই, সে এখন পুরোপুরি ড্রাগ অ্যাডিক্টেড। ড্রাগের প্রভাবে তার সাধারণ চিন্তাশক্তিও কমে গিয়েছে। সে ফেইথকে সাহায্য করতে পারবে না বলে জানিয়ে দেয়। ফেইথ রিকোয়েস্ট করে বলে আপনি আমার শেষ ভরসা। তবুও শার্লক ফেইথের ব্যাগটা তাকে ছুড়ে দিয়ে বের হয়ে যেতে বলে। হতাশ হয়ে ফেইথ বের হয়ে যাচ্ছিল, তখন শার্লকের হঠাৎ ফিল হয় ফেইথের ব্যাগটা তুলনামূলক ভারী, হয়তো এটার মধ্যে পিস্তল আছে। তাই শার্লক ফেইথকে দরজার কাছ থেকে থামিয়ে দেয় এবং তাকে সাহায্য করবে বলে তার সাথে বেরিয়ে পড়ে। পেছন থেকে মিসেস হাডসন শার্লককে ডেকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। শার্লক জানায় সে এক বন্ধুর সাথে বের হচ্ছে, কিন্তু মিসেস হাডসন বুঝতে পারে না শার্লক কোন বন্ধুর সাথে বের হচ্ছে। যাই হোক, শার্লক ধারণা করে ফেইথকে হেল্প না করলে সে সুইসাইড করবে, তাই সে ফেইথের সাথে বাইরে গিয়ে একটা জায়গায় বসে তাকে বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা বলে। সে ফেইথের পিস্তলটাও নিয়ে নেয়। সে ফেইথকে কথা দেয় স্মিথ কাকে খুন করেছিল এটা সে বের করবে। এরই মধ্যে শার্লকের ড্রাগের প্রভাব আবার শুরু হয়। নিজেকে সামলে সে বেঞ্চের দিকে তাকিয়ে দেখে সেখানে ফেইথ নেই। তখন শার্লক 3 বছর আগে সেই মিটিংটা কেমন ছিল সেটা মনে মনে কল্পনা করার চেষ্টা করে। সে ভাবে স্মিথ যেহেতু সবার কাছে খুনের কথা বর্ণনা করেছিল, তার মানে সে এটা মজা পাবার জন্যই করেছিল। আসলে সে একজন সাইকোপ্যাথ সিরিয়াল কিলার ছিল। এরপরে সিন কাট হয়ে ওয়াটসনকে দেখা যায়। সে একজন নতুন থেরাপিস্টের সাথে দেখা করতে গিয়েছিল। এ সময় মিসেস হাডসন সেখানে একটা গাড়ি নিয়ে এসে পৌঁছায়। মিসেস হাডসনকে এভাবে এখানে দেখে ওয়াটসন বেশ অবাক হয়। মিসেস হাডসন বলে শার্লক বাড়ি ফিরে খুব পাগলামি করছিল, তাই সে শার্লককে কিডন্যাপ করে এখানে তুলে এনেছে। হাডসন ওয়াটসনকে রিকোয়েস্ট করে শার্লকের সাথে তার ঝামেলা মিটিয়ে ফেলতে। শার্লক ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছে। আসলে ম্যারির মৃত্যুর পরে ওয়াটসন আর শার্লকের সাথে কথাও বলেনি। তবে অবশেষে নিজের জেদ ভেঙে ওয়াটসন হাডসনকে জিজ্ঞেস করে শার্লক কোথায়। তখন মিসেস হাডসন গাড়ির ডিকি খোলে আর দেখা যায় শার্লককে তিনি গাড়ির ডিকির ভিতরে ঢুকিয়ে রেখেছিলেন। ডিকি খোলার পরে শার্লক থেরাপিস্টের বাড়ির ভেতরে ঢুকে যায়। এ সময় আবার সেই সাইকো কিলার স্মিথের ফোন আসে ওয়াটসনের নাম্বারে। স্মিথ বলে সে ওয়াটসন আর শার্লকের সাথে দেখা করতে চায়। স্মিথ অলরেডি নিজের লোকদের থেরাপিস্টের বাড়ির সামনে পাঠিয়েও দিয়েছে। ওয়াটসন অবাক হয়ে স্মিথকে জিজ্ঞেস করে সে এই ঠিকানা কিভাবে জানল। স্মিথ জানায় 2 সপ্তাহ আগে শার্লক এই ঠিকানাটা যোগাযোগ করার জন্য পাঠিয়েছিল। ফোন কেটে দিয়ে ওয়াটসন মিসেস হ্যাডসনকে জিজ্ঞেস করে সে এই অ্যাড্রেস কিভাবে পেল। মিসেস হাডসন বলে শার্লক তাকে এই অ্যাড্রেসের ব্যাপারে বলেছে। ওয়াটসন এবার শার্লকের উপরে চিল্লাতে শুরু করে তুমি কি জীবনেও ভালো হবে না? আমি পুরনো থেরাপিস্টকে ছেড়ে দিয়ে এই নতুন থেরাপিস্টের কাছে 2 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তাহলে তুমি 14 দিন আগে কিভাবে জানলে যে আমি এই থেরাপিস্টের কাছেই আসব, যেখানে আমি নিজেও তখন জানতাম না আমার নতুন থেরাপিস্ট কে হতে চলেছে। শার্লক তখন বলে সে ধারণা করে নিয়েছে, মানে একেই বলে যাতে মাতাল তালে ঠিক। এরই মধ্যে আবার ফরেন্সিক ডাক্তার মলি সেখানে চলে আসে। ওয়াটসন বুঝতে পারে মলিকেও শার্লকই খবর দিয়েছে। তো চেক আপের জন্য শার্লক মলির সাথে চলে যায়। কিছুক্ষণ পরে ওয়াটসন স্মিথের লোকদের সাথে বেরিয়ে পড়ে। রাস্তার ভেতরেই মলি শার্লকের চেক আপ সেরে ফেলে। তারপরে ওয়াটসন আর শার্লক একসাথে স্মিথের কাছে যায়। হ্যান্ডশেক করার সময় শার্লক স্মিথের মোবাইলটা বের করে নেয়। এরপরে কোথাও একটা মেসেজ পাঠিয়ে আবার স্মিথকে তার মোবাইলটা ফিরিয়ে দেয়। স্মিথের একটা হাসপাতাল ছিল। সে শার্লককে রিকোয়েস্ট করে হাসপাতালের অসুস্থ বাচ্চাদের সাথে একটু দেখা করতে, তাহলে বাচ্চারা বেশ খুশি হবে। তো অনুরোধ রাখতে শার্লক স্মিথের সাথে হাসপাতালে যায়। সেখানে গিয়ে বাচ্চাদের সাথে শার্লক বিভিন্ন কেস নিয়ে টুকটাক আলোচনা করছিল। তখন স্মিথ শার্লককে সিরিয়াল কিলিং নিয়ে আলোচনা করতে বলে। স্মিথকে সিরিয়াল কিলিং নিয়ে খুব উচ্ছ্বসিত দেখা যায়। সে কথা বলার সময়ে একটা পুতুলের মাথা ছিঁড়ে ফেলে।
ব্যাপারটা শার্লক খেয়ালও করে এবং বুঝে যায় এই লোক সত্যি একটা সাইকোপ্যাথ কিলার। যাই হোক, বাচ্চাদের সাথে আলোচনা শেষ করে স্মিথ শার্লক আর ওয়াটসনকে তার অফিসের দিকে নিয়ে যায়। শার্লক বলে সে স্মিথের প্রিয় ঘরটা দেখতে চায় যেখানে সে অকাজ কুকাজগুলো করে। স্মিথ তখন তাদের মর্গে নিয়ে যায়। সেখানে একটা লাশকে পোস্টমর্টেম করা হচ্ছিল। স্মিথ লাশটাকে নিয়ে কিছুক্ষণ ফাজলামি করে। তার হাবভাব খুব সন্দেহজনক ছিল। ওয়াটসন স্মিথকে দোষারোপ করে বলে সে একজন সিরিয়াল কিলার। এই কথা শুনে স্মিথ হাসতে শুরু করে আর বলে শার্লক হোমস নেশাপানি করে মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই এসব ভুলভাল বকছে। এটা শুনে শার্লক বলে সে তখন স্মিথের ফোন চুরি করে স্মিথের মেয়ে ফেইথকে মেসেজ করেছিল। সে ফেইথকে এখানে আসতে বলেছে, সে এখানে আসলেই সব ক্লিয়ার হয়ে যাবে। তো কিছুক্ষণ পরেই ফেইথ এসে পৌঁছায়। ফেইথকে দেখে শার্লক হতভম্ব হয়ে যায়, কেননা তার কাছে যে মেয়েটি এসেছিল সে আর এই মেয়েটি সম্পূর্ণ আলাদা। এটা দেখে শার্লকের মাথা ঘুরতে শুরু করে। আর ফেইথও শার্লককে দেখে বলে তাদের তো কখনোই দেখা সাক্ষাৎ হয়নি। এ সময় স্মিথ বাজেভাবে হাসতে শুরু করে। তাই শার্লক নিজের মেজাজের উপরে কন্ট্রোল হারিয়ে একটা ছুরি বের করে স্মিথকে মারার চেষ্টা করে। তখন ওয়াটসন শার্লককে আটকানোর চেষ্টা করে। শার্লক বেশি পাগলামি শুরু করলে ওয়াটসন তাকে মেরে নাক মুখ ফাটিয়ে দেয়। এদিকে স্মিথও মিডিয়া এসে শার্লককে নেশাখোর মাতাল প্রুফ করে দেয় এবং সাজেশন দেয় তার হাসপাতালে শার্লক চিকিৎসা নিলে একদম সুস্থ হয়ে যাবে। ওয়াটসনও অফিসার লেস্ট্রেডের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয় শার্লকের ট্রিটমেন্ট নেওয়া উচিত। সে হয়তো ড্রাগের প্রভাবেই এরকম করছে। তাই শার্লককে স্মিথের হাসপাতালেই ভর্তি করিয়ে দেওয়া হয়, মানে শিয়ালের কাছে মুরগি এগিয়ে দেওয়ার মতো অবস্থা। এরপর দেখা যায় শার্লক ঘুমিয়েছিল। তখন ওয়াটসন তার ওয়াকিং স্টিকটা শার্লকের বেডের পাশে রেখে বেরিয়ে যায়। এরপরে মাইক্রফটের ফোন আসলে সে বেকার স্ট্রিটে শার্লকের ঘরে চলে আসে। সেখানে শার্লকের বিভিন্ন জিনিস সার্চ করে দেখা হচ্ছিল। তো সেখানে ওয়াটসন ম্যারির মৃত্যুর পূর্বে রেকর্ড করে যাওয়া সিডি ডিস্কটা পেয়ে যায়। ওয়াটসন ম্যারির পুরো ভিডিওটা দেখে। ম্যারি বলেছে সে মরে যাওয়ার পরে ওয়াটসন শার্লকের উপর এতই রেগে যাবে যে ওয়াটসন শার্লকের মুখ দেখাও বন্ধ করে দেবে, কিন্তু ওয়াটসন একা সার্ভাইভ করতে পারবে না। তাই ওয়াটসনকে আবারও ফিরিয়ে আনতে হলে শার্লকের নিজেকেই বিপদে ফেলতে হবে এবং ওয়াটসনকে সুযোগ দিতে হবে যেন সে শার্লককে বিপদ থেকে উদ্ধার করতে পারে। এই জন্য ম্যারি শার্লককে সাজেশন দিয়েছে শার্লক যেন ভয়ঙ্কর কোনো ক্রিমিনালের সাথে পাঙ্গা নেয়। এতে শার্লকের জীবন বিপদে পড়লে ওয়াটসন অবশ্যই শার্লককে উদ্ধার করতে আসবে। আর শুধুমাত্র এভাবেই ওয়াটসন আর শার্লকের সম্পর্কটা আবারও ঠিক করে ফেলা সম্ভব হবে। ওয়াটসন এবার বুঝতে পারে তার মানে শার্লক ইচ্ছে করেই সিরিয়াল কিলার স্মিথের সাথে পাঙ্গা নিয়েছে, আর এই মুহূর্তে শার্লকের প্রাণ সত্যিই ঝুঁকিতে আছে। তাই ওয়াটসন ভিডিওটা দেখে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে শার্লক ঘুম ভেঙে দেখে স্মিথ তার কেবিনে বসে আছে। স্মিথ নিজের অপরাধের কথা শার্লকের কাছে স্বীকার করে। তারপরে শার্লকের মুখ চেপে ধরে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। তবে একদম শেষ মুহূর্তে সেখানে ওয়াটসন এসে হাজির হয়। সে স্মিথকে ধরে সাথে আনা গার্ডদের হাতে তুলে দেয়। তারপরে শার্লককে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। শার্লক বলে এমনিতেই অপুষ্টি, দুটো কিডনি নষ্ট, তার উপর আবার অনেকদিন ধরে ইচ্ছে মতো নেশা করছে। এরকম পরিস্থিতিতে সে ভালো থাকেই বা কিভাবে। যাই হোক, এদিকে স্মিথ বলতে শুরু করে সে কিছুই করেনি, তাকে কোন অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। তখন শার্লক ওয়াটসনকে ওয়াকিং স্টিকের হ্যান্ডেলটা খুলে ফেলতে বলে। ওয়াটসন বেডের পাশ থেকে ওয়াকিং স্টিকটা খুলেই দেখে ভেতরে একটা রেকর্ডিং ডিভাইস রাখা আছে, আর এটাতে স্মিথের সমস্ত স্বীকারোক্তি রেকর্ড হয়ে গিয়েছে। তো এইবার আর স্মিথের কিছুই বলার থাকে না, তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। আর এই ঘটনার পরে ওয়াটসন আর শার্লকের মাঝের ভুল বুঝাবুঝিও ঠিক হয়ে যায়। আসলে ম্যারির ভিডিও দেখার পরে ওয়াটসন বুঝতে পারে ম্যারির মৃত্যুর জন্য শার্লক দায়ী না। ওয়াটসন তাই সরি বলার পরে শার্লককে হ্যাপি বার্থডে জানায়, কারণ আজকে তার জন্মদিন ছিল। এরপর ওয়াটসন বেরিয়ে যাচ্ছিল, তখন শার্লকের ফোনে একটা মেসেজ টিউন বেজে ওঠে। এই টিউনটা তখনই বাজত যখন আইরিন শার্লককে মেসেজ দিত। আইরিনের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। সিজন 2তে শার্লক যার প্রেমে পড়েছিল এবং যার বেঁচে থাকার খবর গোপন রেখেছিল। তো টিউন শুনে ওয়াটসন বুঝে যায় তার মানে আইরিন তাহলে এখনো বেঁচে আছে। সে শার্লককে বোঝায় আইরিনের সাথে রিলেশনটা কন্টিনিউ করতে, কিন্তু শার্লকের তো সিরিয়াস রিলেশনে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। যাই হোক, এপিসোডের শেষ দৃশ্যে দেখা যায় ওয়াটসন থেরাপিস্টের কাছে গিয়েছে। আজকে ওয়াটসনের মনটা খুব ভালো ছিল। থেরাপিস্ট একে একে রোজি, শার্লক, মাইক্রফট সবার ব্যাপারে জিজ্ঞেস করে। সে শার্লকের ব্যাপারে দু একটা কথাও বলে। ওয়াটসন তাকে জিজ্ঞেস করে সে শার্লকের ব্যাপারে এত কিছু জানল কিভাবে, সে তো শার্লককে শুধু একদিনই দেখেছিল। থেরাপিস্ট তখন অবাক করে দিয়ে বলে শার্লকের কাছে মূলত ফেইথ সেজে সে নিজেই গিয়েছিল। এদিকে শার্লককে দেখা যায় সে ওই দিন নকল ফেইথের ফেলে যাওয়া কাগজটা টেবিলের নিচে খুঁজে পায়। শার্লক লাইটের কাছে নিয়ে ভালো করে দেখে কাগজে অদৃশ্য কালি দিয়ে লেখা আছে মিস মি।
অন্যদিকে থেরাপিস্টকে দেখা যায় সে তার ছদ্মবেশ খুলে ফেলতে শুরু করে। তারপরে একটা গান বের করে ওয়াটসনকে বলে, আমার নাম হলো ইউরোস, আমি মাইক্রোফট আর শার্লকের সিক্রেট বোন, যার কথা দুনিয়ার কেউই জানে না। আর এইরকম একটা থ্রিলিং দৃশ্যের মধ্য দিয়ে এপিসোড 2 এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 3 এর শুরুতেই বলে রাখি, এই এপিসোডটা একদমই আলাদা, কিছুটা রাতসাসান মুভির মতো, আবার শেষ দিকে কান্নাও আসতে পারে। যাই হোক, শুরুতেই দেখা যায় একটা বাচ্চা মেয়ে প্লেনে করে পরিবারের সাথে ট্রাভেল করছিল। বাচ্চাটা ঘুম ভেঙে দেখে প্লেনের সবাই নিস্তেজ হয়ে আছে, কাউকে ডেকেও তোলা যাচ্ছে না। মেয়েটা বেশ ভয় পেয়ে যায়। সে প্লেনের ভেতরে হাঁটতে শুরু করে, তখনই একজনের ফোনে একটা রিংটন বেজে ওঠে। মেয়েটা ফোনটা রিসিভ করে কাঁদো কাঁদো হয়ে বলে, আমাকে বাঁচান, আমি একটা প্লেনে, এখানে সবাই ঘুমাচ্ছে। তখন ফোনের ওপাশ থেকে একটা কণ্ঠ শোনা যায়, হ্যালো, আই এম জিম মরিয়ার্টি, ওয়েলকাম টু দ্য ফাইনাল প্রবলেম। এরপরে সিন কাট হয়ে দেখা যায় মাইক্রোফট বাড়িতে বসে সিনেপ্লেক্স 52 এর মুভি এক্সপ্লেন দেখছিল। হঠাৎ তার মনিটরের স্ক্রিনে ঝিরঝির করতে শুরু করে এবং একটা লেখা ভেসে উঠে, আই অ্যাম ব্যাক। এরপরে আবার প্রজেক্টের মেশিনটা ক্র্যাশ করে। মাইক্রোফট এবার ঘাবড়ে যায় এবং দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজার লক কিছুতেই খুলছিল না। এরই মধ্যে আবার একটা মেয়েলি কণ্ঠ শোনা যায়। মাইক্রোফট তখন পাশের ঘরে চলে গিয়ে একটা ছাতা তুলে নেয়। এই ছাতার ভেতরে মূলত তলোয়ার লুকানো ছিল। আত্মরক্ষার জন্য মাইক্রোফট তলোয়ারটা বের করে নেয়। এ সময় সে ঘরের ভেতরে কারো দৌড়াদৌড়ি ফিল করে আরো ঘাবড়ে যায়। এরপরে দেখা যায় একটা বাচ্চা দৌড়ে উপরের ঘরে চলে গেল। মাইক্রোফট তাকে পিছু নিয়ে উপরের ঘরে গিয়ে দেখে দেয়ালে টানানো পেন্টিংগুলোর চোখ দিয়ে রক্ত ঝরছে। এরপরে একটা জোকার বেরিয়ে আসে এবং মেয়েলি কণ্ঠে কথা শোনা যায়। মাইক্রোফট এবার খুবই ভয় পেয়ে যায়। তার ছাতার হাতলের ভেতরে একটা গানও লুকানো ছিল। সে এবার গানটা দিয়ে জোকারটাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু কোনো গুলি বের হয় না। মাইক্রোফট এবার ভয় পেয়ে দৌড়ে নিচে চলে আসে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা কিছুতেই খুলছিল না। মাইক্রোফট ভাবে হয়তো তার সেই সিক্রেট বোন ইউরোস ফিরে এসেছে, আর এগুলো সেই হয়তো করছে। মাইক্রোফট তাই আপন মনেই বলে ওঠে, শার্লক, আমাকে হেল্প করো। আর কথাটা বলা মাত্রই সব স্বাভাবিক হয়ে যায়। ঘরের লাইটও জ্বলে ওঠে এবং দেখা যায় এসব নাটক এতক্ষণ শার্লক আর ওয়াটসন মিলেই করছিল। সেই সাথে তারা সার্কাসের একটা জোকার এবং একটা মেয়েকেও ভাড়া করে এনেছিল ভয় দেখানোর জন্য। মাইক্রোফট শার্লকের এরকম কাণ্ডে খুব রেগে যায়। শার্লক বলে, আমার একটা বোন আছে যার নাম ইউরোস, কিন্তু তার কথা আমার মনে নেই কেন? আর তাছাড়া তুমি ইউরোসকে কোথাও বন্দি করে রেখেছিলে এবং সে ওখান থেকে বেরিয়ে এসেছে। এটা শুনে মাইক্রোফট বলে, এটা অসম্ভব। শার্লক তখন প্রমাণ দেয় ইউরোস তার আর ওয়াটসনের সাথে ছদ্মবেশে দেখা করেছে। এরপর শার্লক মাইক্রোফটকে বেকার স্ট্রিটে এসে কথা বলতে বলে বেরিয়ে যায়। তো পরের দিন মাইক্রোফট শার্লকের কাছে যায়। শার্লক মাইক্রোফটকে আবারও জিজ্ঞেস করে তাদের একজন বোন আছে, কিন্তু এই কথাটা শার্লকের মনে নেই কেন? মাইক্রোফট বলে শার্লক আজ এত বড় গোয়েন্দা হতে পেরেছে এসব ইউরোসের স্মৃতির কারণেই। মাইক্রোফট এবার ইউরোসের ছোটবেলার কথা বলতে শুরু করে। মাইক্রোফটের চেয়ে শার্লক 7 বছরের ছোট, আর শার্লকের চেয়ে ইউরোস 1 বছরের ছোট ছিল। ছোটবেলায় তাদের 3 ভাই বোনের মধ্যে ইউরোসের বুদ্ধি ছিল সব থেকে বেশি। সে এতটাই বুদ্ধিমতী ছিল যে শেখ হাসিনাও তার কাছে কিছুই না। সে শুরু থেকেই সবার চেয়ে আলাদা। সে এমন সব কঠিন জিনিসের ব্যাপারে জানতো যেগুলো তার জানা উচিত না। একদিন মাইক্রোফট দেখে ইউরোস একটা ছুরি নিয়ে তার হাতে কাটাকাটি করছে। এটা দেখে বাড়ির সবাই ঘাবড়ে যায়। সবাই ভাবে ইউরোস হয়তো সুইসাইড করার চেষ্টা করছে, কিন্তু ইউরোস বলে সে আসলে দেখছিল হাতের শিরাগুলো কিভাবে কাজ করে। মাইক্রোফট তখন তাকে জিজ্ঞেস করেছিল সে ব্যথা পেয়েছে কিনা। এটা শুনে ইউরোস বলেছিল ব্যথা আবার কি জিনিস। এরকমই সাংঘাতিক মেয়ে ছিল ইউরোস। যাই হোক, শার্লকের ছোটবেলায় একটা কুকুর ছিল যেটার নাম ছিল রেড বিয়ার্ড। শার্লক সবসময় এই কুকুরটার সাথেই খেলতো। ইউরোস সেই কুকুরটা একদিন লুকিয়ে ফেলে। সে কোথায় কুকুরটা রেখেছে অনেক চেষ্টা করেও কেউ জানতে পারেনি। রেড বিয়ার্ডের কথা জিজ্ঞেস করলে ইউরোস একটা গান গাইতো। এই গানের মধ্যেই নাকি ক্লু আছে রেড বিয়ার্ডকে সে কোথায় রেখেছে। যেহেতু শার্লক সেই ক্লুটা ধরতে পারেনি, তাই রেড বিয়ার্ডকেও আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এরপরে ইউরোস আরো সাংঘাতিক একটা কাজ করে ফেলে। সে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তাই ইউরোসকে অন্য এক জায়গায় সরিয়ে দেওয়া হয়, কিন্তু সেখানেও ইউরোস আগুন লাগিয়ে দেয়। সেবার মাইক্রোফট এবং তার এক আঙ্কেল বুঝতে পারে ইউরোস এই দুনিয়ার জন্য সাংঘাতিক, আর তাই তাকে একেবারে সরিয়ে দেওয়া হয় এবং বাবা মায়ের কাছে বলা হয় ইউরোস আগুনে পুড়ে মারা গিয়েছে। সেই থেকেই দুনিয়ার কাছে ইউরোস মৃত। আর শার্লক যেহেতু ছোটবেলাতেই একাধিক মানসিক শক পেয়েছিল, তাই সেও সময়ের সাথে সাথে ইউরোসকে ভুলে যায়। যাই হোক, শার্লক জিজ্ঞেস করে ইউরোসকে এখন কোথায় রাখা আছে। মাইক্রোফট জানায় শেরিনফোর্ড নামের একটা দ্বীপে একটা দুর্গ আছে। এটা দুনিয়ার সবচেয়ে সিকিউর জেলখানাগুলোর ভেতরে একটা।
আর ইউরোসকে সেখানেই রাখা হয়েছে। সেখান থেকে ইউরোসের বের হওয়া কখনোই সম্ভব না। কিন্তু এরপরও ইউরোস কিভাবে সেখান থেকে বের হলো এই ব্যাপারটা তাদের বিচলিত করে তোলে। এরই মধ্যে আবার তাদের ঘরের ভেতরে একটা ড্রোন উড়ে আসে। ড্রোনের উপরে একটা গ্রেনেড রাখা ছিল। মাইক্রোফট বলে এটা মোশন গ্রেনেড, কেউ এক পা নড়াচড়া করলেই এটা ব্লাস্ট করবে এবং তারা সবাই মারা যাবে। নড়াচড়া করার 3 সেকেন্ডের ভেতরেই এই গ্রেনেডটা ফেটে যায়। তাই তারা প্ল্যান বানিয়ে একদম একই মুহূর্তে 3 জনে 3 দিকের জানালা দরজা দিয়ে ঝাঁপ মারে, আর ভাগ্যক্রমে তারা প্রাণে বেঁচে যায়। তো এই ঘটনার পরে তাদের আর বুঝতে বাকি থাকে না এই কাজটা ইউরোসই করেছে। তাই ব্যাপারটা খতিয়ে দেখার জন্য তারা 3 জনেই শেরিনফোর্ডে চলে যায়। মাইক্রোফট ওয়াটসনকে নিয়ে জেলের গভর্নরের কাছে যায়, আর শার্লক ইউরোসের সাথে দেখা করতে যায়। মাইক্রোফট গভর্নরকে বেশ বকাঝকা করে এবং জিজ্ঞেস করে সে তো কড়াভাবে নিষেধ করেছিল কাউকে যেন ইউরোসের সাথে দেখা করতে দেওয়া না হয়, তবুও কেউ এই নিষেধ অমান্য করে ইউরোসের সাথে দেখা করেছে কিনা। গভর্নর জানায় ডক্টর টেইলর একবার ইউরোসের মেন্টাল হেলথ চেক আপের জন্য গিয়েছিল। তো এরপর থেকেই ডক্টর টেইলর চেঞ্জ হয়ে যায়। ইউরোস তার উপরে এতটাই প্রভাব বিস্তার করে ফেলে যে ডক্টর টেইলর বাড়ি ফিরে তার স্ত্রী সন্তানকে খুন করে ফেলে এবং এরপরে নিজেও সুইসাইড করে মারা যায়। মাইক্রোফট এটা শুনে রেগে গিয়ে বলে এই জন্যই তো সে বারণ করেছিল কেউ যেন ইউরোসের সাথে দেখা করতে না যায়। ইউরোস অন্য কারো মনকে নিজের বশ করে নিতে পারে। সে কথার ছলে যে কাউকে ডিস্ট্রাক্ট করে দিতে পারে। সে 5 বছর বয়স থেকেই এই কাজে দক্ষ। যাই হোক, এদিকে শার্লককে তখন দেখা যায় সে ইউরোসের সেলের সামনে গিয়ে দেখে ইউরোস একটা ভায়োলিন বাজাচ্ছে। ইউরোস পেছনে ঘুরে দাঁড়িয়েছিল। শার্লক সেখানে যেতেই ইউরোস বলে ওঠে আমার চুলের ফিতাটা নিয়ে এসেছো। শার্লক বলে সে এখানকার স্টাফ না। তখন ইউরোস ঘুরে দাঁড়ায় আর বলে আমি মায়ের কাছ থেকে যেই ফিতাটা চুরি করে আনতে বলেছিলাম সেই ফিতাটা চাইছি। শার্লক এবার একটু অবাক হলে ইউরোস বলে ছোটবেলায় তাকে সরিয়ে আনার সময়ে এটাই তাদের মধ্যে শেষ কথাবার্তা ছিল। যদিও শার্লকের ছোটবেলার কথা কিছুই মনে ছিল না। ইউরোস একটা হোল দিয়ে ভায়োলিনটা শার্লকের কাছে পাঠিয়ে দেয়। অলরেডি তো আমরা মাইক্রোফটের কাছে শুনেছি ইউরোস যে কাউকে নিজের কন্ট্রোলে নিয়ে নিতে পারে। তো ইউরোস জানতো শার্লকের ভায়োলিনের প্রতি দুর্বলতা আছে, তাই মূলত সে ভায়োলিনটা শার্লকের মাইন্ড ডিস্ট্র্যাক্ট করার জন্যই রেখেছিল। ইউরোস শার্লককে ভায়োলিনটা বাজাতে বলে, কিন্তু শার্লক ইউরোসের কথায় গুরুত্ব না দিয়ে কথা ঘুরিয়ে জিজ্ঞেস করে কয়েকদিন আগে সে ফেইথ সেজে শার্লকের সাথে দেখা করে এসেছে, তো সে এখান থেকে বের হলো কিভাবে। ইউরোস জানায় শার্লক ভায়োলিন বাজালে তবেই সে এই ব্যাপারে জানাবে। শার্লক তাই উপায় না পেয়ে ভায়োলিন বাজানো শুরু করে। তখন ইউরোস কথার ছলে শার্লককে ডিস্ট্রাক্ট করে ফেলার চেষ্টা করে। শার্লক ইউরোসের ট্রিক্স বুঝতে পেরে ভায়োলিন বাজানো থামিয়ে দেয় এবং আবারও জিজ্ঞেস করে সে এখান থেকে বের হলো কিভাবে। তখন ইউরোস শার্লককে বলে ঘরের কাচের দেয়ালের উপরে হাত দিতে। শার্লক হাত দিয়ে দেখে এখানে কোনো দেয়াল নেই, এটা জাস্ট মানুষের চোখের ধাঁধা। আসলে তো ইউরোস এখানে স্বাধীনভাবেই আছে। এ সময় ইউরোস শার্লকের হাত চেপে ধরে এবং আচমকা তার উপরে অ্যাটাক করে দেয়। এতে শার্লক সেন্সলেস হয়ে যায়। অন্যদিকে গভর্নরকে দেখা যায় সে মাইক্রোফট আর ওয়াটসনকে গ্রেফতার করে। ওয়াটসন পালানোর চেষ্টা করলে একজন গার্ড তার মাথায় আঘাত করে সেন্সলেস করে দেয়। আসলে গভর্নর সহ এখানকার সব গার্ডই ইউরোসের কন্ট্রোলে ছিল। সে এখানকার সবাইকেই বশ করে রেখেছিল। যাই হোক, এরপরে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেদিন ছিল 5 বছর আগের ক্রিসমাস ডে। মাইক্রোফট ইউরোসকে প্রমিস করেছিল সে প্রতি ক্রিসমাস ডেতে ইউরোসের পছন্দ মতো একটা করে উপহার দেবে। তো ইউরোস এবার গিফট হিসেবে মরিয়ার্টির সাথে 5 মিনিট কথা বলতে চেয়েছিল। এই জন্য নিজের প্রতিশ্রুতি মতো মাইক্রোফট মরিয়ার্টিকে এই দুর্গে নিয়ে এসে ইউরোসের সাথে দেখা করার ব্যবস্থা করে দিয়েছিল। আর সেবারই প্রথম দুনিয়ার সেরা দুজন ক্রিমিনাল মাস্টারমাইন্ডের একসাথে দেখা হয়। তবে ইউরোস মরিয়ার্টির সাথে কেন দেখা করতে চেয়েছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, এরপর ফ্ল্যাশব্যাক থেকে সিন বর্তমানে ফিরে আসে এবং দেখা যায় শার্লক, মাইক্রোফট আর ওয়াটসনকে একটা ঘরে আটকে রাখা হয়েছে। ওয়াটসন জ্ঞান ফিরে শার্লককে বিচলিত হয়ে হাঁটতে দেখে। তারা ইউরোসের ব্যাপারে কথা বলছিল, তখন প্লেনে সেই বাচ্চা মেয়েটির কণ্ঠ শোনা যায়। প্রথমে বাচ্চা মেয়েটার সাথে মরিয়ার্টির কথার রেকর্ড শোনা যায়। তারপরে শার্লকদের সাথে মেয়েটির ফোনের লাইন কানেক্ট হয়ে যায়। মেয়েটি নিজের বিপদের কথা তাদেরকে জানায়। শার্লক মেয়েটিকে নাম জিজ্ঞেস করতেই ফোনটা কেটে যায় এবং স্ক্রিনে ইউরোসকে দেখা যায়। মাইক্রোফট ইউরোসকে জিজ্ঞেস করে সে এসব কিভাবে করলো। ইউরোস বলে তোমার দেওয়া উপহারের মাধ্যমেই তো সব সম্ভব হয়েছে। এরপরে ইউরোস মরিয়ার্টির কয়েকটা রেকর্ড করা ক্লিপ দেখিয়ে বলে মৃত্যুর আগে মরিয়ার্টি তাকে এই রেকর্ডগুলো করে দিয়ে গিয়েছে। মানে 5 বছর আগে ইউরোস মরিয়ার্টির সাথে দেখা করেছিল শুধুমাত্র তার কিছু ক্লিপ রেকর্ড করার জন্য, যাতে এগুলো দিয়ে পরবর্তীতে সে শার্লককে কনফিউজ করতে পারে। অর্থাৎ ইউরোস যে কি পরিমাণ বুদ্ধিমতী তা এটা থেকেই বোঝা যায়। যাই হোক, ইউরোস প্রথমে প্লেনের বাচ্চা মেয়েটিকে নিয়ে তাদের ব্ল্যাকমেইল করে। তারপরে সে তার সেকেন্ড চাল চালে।
ইউরোসকে দেখা যায় সে গভর্নরের ওয়াইফকে আটকে রেখেছে। এই সময় গভর্নরও শার্লকদের সাথেই ছিল। গভর্নর স্ত্রীকে বাধা অবস্থায় দেখে বিচলিত হয়ে যায়। ইউরোস তখন বলে বক্সের ভেতরে একটা গান আছে। শার্লক গানটা বক্সের ভেতর থেকে বের করলে ইউরোস বলে এই গানটা দিয়ে যেন মাইক্রফট অথবা ওয়াটসন গভর্নরকে গুলি করে মেরে ফেলে। যদি এই দুজনের কোনোজনই এই কাজটা না করে তাহলে ইউরোস গভর্নরের ওয়াইফকে মেরে ফেলবে। শার্লক তখন মাইক্রফটকে গানটা দিতে গেলে সে আতঙ্কে আগেই বলে দেয় নিরীহ কাউকে সে হত্যা করতে পারবে না। তাই শার্লক এবার ওয়াটসনকে গানটা দিয়ে গভর্নরকে হত্যা করতে বলে। অনেক ভেবে ওয়াটসন গানটা হাতে নেয় ঠিকই, কিন্তু সেও গভর্নরকে হত্যা করতে পারে না। তখন গভর্নর বাধ্য হয়ে নিজের স্ত্রীকে বাঁচাতে ওয়াটসনের হাত থেকে গানটা কেড়ে নিয়ে নিজেই নিজেকে শুট করে আত্মহত্যা করে। আর এই ঘটনার পরে ইউরোস গভর্নরের স্ত্রীকেও গুলি করে মেরে ফেলে। এতে ওয়াটসন রেগে গিয়ে বলে ইউরোসের এই কাজটা করা উচিত হয়নি। তখন ইউরোস বলে সে তো শর্ত দিয়েছিল মাইক্রফট অথবা ওয়াটসনকেই গভর্নরকে হত্যা করতে হবে, কিন্তু তারা তো সেটা করেনি। এই জন্যই সে গভর্নরের ওয়াইফকে মেরে ফেলেছে। যাই হোক, ইউরোস শার্লককে বলে গানটা আবারও তুলে নিতে, কারণ পরবর্তীতে নাকি শার্লকের এই গানটার প্রয়োজন হবে। শার্লক তাই গানটা তুলে নিয়ে দেখে এটাতে একটা মাত্র বুলেট আছে। ইউরোস বলে এই একটা বুলেটই তার প্রয়োজন হবে। এরপরে ঘরের একটা দরজা খুলে যায় এবং তাদেরকে পাশের ঘরে চলে যেতে বলা হয়। তারা পাশের ঘরে যাওয়ার পরে আবারও প্লেনের বাচ্চা মেয়েটির সাথে ফোনে কানেক্ট করে দেওয়া হয়। শার্লক এবার সময় নষ্ট না করে মেয়েটিকে জিজ্ঞেস করে প্লেনে এখন রাত না দিন, প্লেনটা বড় না ছোট, প্লেনে অল্প নাকি বেশি মানুষ আছে। এইসব উত্তর জানার পরে শার্লক জিজ্ঞেস করে তারা কোন এয়ারপোর্ট থেকে প্লেনে উঠেছিল, কিন্তু ঠিক তখনই লাইনটা ডিসকানেক্টেড হয়ে যায়। এরপরে ইউরোস তাদের সেকেন্ড টাস্ক দেয়। সে শার্লককে টেবিলে রাখা খামটা খুলে দেখতে বলে। শার্লক খামটা হাতে নিলে ইউরোস বলে 6 মাস আগে ইভান নামের একটা মেয়ে মারা গিয়েছে। তাকে 300 মিটার দূর থেকে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছিল। তো এই খামের ভিতরে 3 জন লোকের ছবি আছে। এরা 3 জন হলো ভাই এবং এরাই ইভানকে খুনের সাসপেক্ট। এখন শার্লককে এই 3 জনের ভেতর থেকে আসল খুনিকে ডিটেক্ট করতে হবে। সেখানে ওই বন্দুকটাও রাখা ছিল যেটা দিয়ে ইভানকে খুন করা হয়েছিল। শার্লক আর ওয়াটসন বন্দুকটা নিয়ে নাড়াচাড়া করার পরে বুঝতে পারে এই বন্দুকটা থেকে গুলি করার পরে এটা কিছুটা পেছনের দিকে ধাক্কা দেয়। তো এই 3 জন সাসপেক্টের ভেতরে নাথান নামের একজন চশমা পরত। সে যদি গুলি চালিয়ে থাকে তাহলে বন্দুকের পেছনের ধাক্কা খেয়ে তার চশমা ভেঙে অ্যাক্সিডেন্ট ঘটত, কিন্তু নাথানের চোখে তো কোনো ইনজুরি নেই, তার মানে সে খুন করেনি। এবার বাকি থাকে অন্য 2 জন। এ সময় গেমটা আরো ইন্টারেস্টিং বানাতে ইউরোস ওই 3 জনকে হাত পা মুখ বাঁধা অবস্থায় ঝুলিয়ে দেয়। কাচের দেয়াল থেকে 3 জনের এরকম পরিস্থিতি দেখে সবাই ঘাবড়ে যায়। ইউরোস শার্লককে বলে তোমার বুদ্ধি অনেক ভালো, খুব সহজেই কেস অ্যানালাইসিস করে ফেলতে পারো, কিন্তু এখন দেখা যাক এরকম একটা পরিস্থিতিতে তুমি কিভাবে কেস সলভ করো। শার্লক এবার নাথানকে বাদ দিয়ে বাকি 2 জনের উপরে আবারও অবজারভেশন শুরু করে। সে হাওয়ার্ডের চেহারা দেখে ডিটেকশন করে হাওয়ার্ড একটা মদখোর মাতাল। অ্যালকোহলের প্রভাবে সে ঠিকভাবে নিশানা লাগাতে পারবে না, তাই সেও খুন করেনি। এরপরে শার্লক অ্যালেক্সকে অবজারভেশন করে। অ্যালেক্সের নাকের 2 পাশে চশমার দাগ আছে। সে চোখে কম দেখত, তবে দেখে মনে হচ্ছে সে রিসেন্টলি চোখে সার্জারি করে লেন্স বসিয়েছে, তাই সে এখন ভালো দেখতে পায়। অর্থাৎ খুনটা অ্যালেক্সই করেছে। খুনির নামটা বলতে ইউরোস অ্যালেক্সকে বাদ দিয়ে বাকি 2 জনকে ছেড়ে দেয় এবং তারা সমুদ্রের মধ্যে পড়ে যায়। এটা নিশ্চিত যে হাত পা বাঁধা থাকার কারণে তারা মারা যাবে। ওয়াটসন ইউরোসের এই কাজে আবারও রেগে গিয়ে বলে সে নির্দোষদের কেন সাজা দিল। ইউরোস বলে নির্দোষদের সাজা দেওয়ার মধ্যেই আসল মজা। সে বাংলাদেশের বিচার ব্যবস্থা দেখেই এটা শিখেছে। আর তারপরে ইউরোস অ্যালেক্সকেও ছেড়ে দেয় এবং সেও সমুদ্রে পড়ে মারা যায়। এরপরে ঘরের আরেকটা দরজা খুলে যায় এবং তাদেরকে আবারও আরেকটা ঘরে চলে যেতে বলা হয়। এই ঘরে আসার পরে তাদের প্লেনের বাচ্চা মেয়েটির সাথে আবারও 1 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়। শার্লক মেয়েটিকে জিজ্ঞেস করে সে বাইরে কি দেখতে পাচ্ছে। মেয়েটির কথা থেকে বোঝা যায় প্লেনটা কোনো শহরের উপর দিয়ে যাচ্ছে। এরই মধ্যে 1 মিনিট হয়ে যাওয়ায় ফোনটা কেটে যায়। ইউরোস শার্লককে এবার পরের টাস্ক দেয়। তারা দেখে তাদের সামনে একটা কফিন রাখা আছে। শার্লক কফিনটা পর্যবেক্ষণ করে বলে এটা হয়তো কোনো মহিলার জন্য বানানো। এই মহিলা এখনো অবিবাহিত, তার কোনো নিকটাত্মীয় তেমন নেই, সে পরিবারের থেকেও দূরে থাকে। এই জন্যই কফিনটা হেলাফেলা করে বানানো হয়েছে। এ সময় মাইক্রফট কফিনের ঢাকনাটা উল্টে দেখে সেখানে আই লাভ ইউ লেখা। এটা দেখে তারা বুঝতে পারে এই কফিনটা এমন একজনের জন্য বানানো হয়েছে যে শার্লককে ভালোবাসে। প্রথমে ওয়াটসন ভাবে এটা হয়তো শার্লকের প্রেমিকা আইরিনের জন্য বানানো, কিন্তু শার্লক বলে আইরিন না, বরং এটা ডাক্তার মলির জন্য বানানো। এটা শুনে ইউরোস হাসতে থাকে আর বলে শার্লক ঠিকই ধরেছে। ইউরোস মলির বাড়িতে একটা বোম রেখেছে যেটা 3 মিনিটের মধ্যেই ব্লাস্ট হবে। তবে শার্লক যদি মলিকে বাঁচাতে চায় তাহলে তার মলিকে আই লাভ ইউ বলতে হবে এবং মলির কাছ থেকেও আই লাভ ইউ শুনতে হবে।
এরপরে শার্লকের ফোন থেকে মলির কাছে কল যায়। মলি শার্লকের উপরে রেগেছিল, তাই প্রথমে ফোন ধরতে চায় না, কিন্তু বারবার ফোনে রিং হওয়ায় মলি ফোনটা রিসিভ করে। শার্লক এটা সেটা বলে মলিকে কনভিন্স করার চেষ্টা করে সে যেন তাকে আই লাভ ইউ বলে, কিন্তু মলি তো শার্লকের কাছে সবসময় অবহেলা পেয়ে এসেছে, তাই শার্লকের এই নতুন নাটক তার ভালো লাগছিল না। তবুও শার্লক অনেক বুঝিয়ে মলিকে আই লাভ ইউ বলায় এবং নিজেও তাকে আই লাভ ইউ বলে। আর 3 মিনিট হতে যখন 2 সেকেন্ড বাকি, তখনই শার্লক ইউরোসের এই টাস্কটাও সম্পূর্ণ করে। শার্লক ইউরোসকে বলে আমি জিতেছি, তাই মলিকে ছেড়ে দাও, কিন্তু ইউরোস বলে শার্লক জিতেনি, বরং সে হেরে গিয়েছে। আসলে মলির বাড়িতে কোনো বোম টোম রাখা হয়নি। ইউরোস শুধুমাত্র শার্লককে মেন্টালি টর্চার করার জন্য এবং তার ইমোশনকে নিয়ে খেলার জন্যই এই নাটকটা করেছে। এই প্রথমবার কারো কাছে পরাস্ত হয়ে শার্লক খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর কফিনটা রাগ করে ভেঙে চুরমার করে ফেলে। কিছুক্ষণ পরে শান্ত হয়ে তারা পাশের রুমে চলে যায়। পাশের রুমে যাওয়ার পরে ইউরোস শার্লককে লাস্ট টাস্ক দেয়। সে শার্লককে বলে এবার গান এবং গানের ভেতরে থাকা বুলেটটা শার্লকের কাজে লাগবে। শার্লকের লাস্ট টাস্ক হলো এই গান দিয়ে সে মাইক্রফট অথবা ওয়াটসনের ভেতরে যে কোনো একজনকে মেরে ফেলবে এবং বাকি একজনকে নিয়ে ফ্রি হয়ে বেরিয়ে যেতে পারবে। এরকম পরিস্থিতি দেখে মাইক্রফট বলে শার্লক যেন ওয়াটসনকে মেরে ফেলে। শুধু তাই না, মাইক্রফট আরও অনেক আজেবাজে কথা বলে এবং নিজেকে স্বার্থপর হিসেবে উপস্থাপন করে। আসলে মাইক্রফট মূলত এরকম করছিল যাতে শার্লক তাকে ঘৃণা করে গুলি চালিয়ে দেয়। আর শেষ পর্যন্ত শার্লক সত্যিই মাইক্রফটকে গুলি করার জন্য গান পয়েন্ট করে। তখন ইউরোস স্ক্রিনে 5 বছর আগে রেকর্ড করা মরিয়ার্টির লাস্ট ক্লিপটা দেখায়, যেখানে মরিয়ার্টি প্রেডিক্ট করেছিল এরকম পরিস্থিতির সৃষ্টি হলে শার্লক বন্ধুকে বাঁচাতে নিজের ভাইকে গুলি করবে। কিন্তু লাস্ট মুহূর্তে শার্লক আবার নিজের ডিসিশন চেঞ্জ করে ফেলে। শার্লক বলে সে এদের কাউকেই হত্যা করতে পারবে না, বরং সে নিজেই গভর্নরের মতো সুইসাইড করবে। শার্লক 1 থেকে 10 পর্যন্ত কাউন্টডাউন শুরু করে এবং গানটা নিজের দিকে পয়েন্ট করে। তবে এবার প্রথমবারের মতো ইউরোস ঘাবড়ে যায়, কারণ তার আর মরিয়ার্টির প্রেডিকশন শার্লক ভুল প্রমাণ করে দিচ্ছিল। শার্লক গান ট্রিগার চাপার আগেই তার ঘাড়ে একটা ইঞ্জেকশন এসে লাগে, আর ইঞ্জেকশনের প্রভাবে শার্লক সেন্সলেস হয়ে যায়। শার্লকের জ্ঞান ফিরলে দেখা যায় তাকে একটা অন্ধকার ঘরে একা রাখা হয়েছিল। এ সময় প্লেনের বাচ্চা মেয়েটার কণ্ঠ শোনা যায়। শার্লক মেয়েটিকে সামনে এগিয়ে যেতে বলে এবং পাইলটের কাছে যেতে বলে। শার্লক মেয়েটিকে প্লেন কন্ট্রোল এবং চালানো শেখানোর চেষ্টা করছিল। এরই মধ্যে আবার ওয়াটসনের কণ্ঠ শোনা যায়। ইউরোস ওয়াটসনকে একটা কুয়ার ভেতর আটকে রেখেছে। সেখানে 2 ফুট পানি ছিল আর ওয়াটসনের পা শিকল দিয়ে বাঁধা ছিল। শার্লক বুঝতে পারে না এই দুর্গে কুয়ার কি কাজ। এরই মধ্যে ওয়াটসন কিছু ছোট ছোট হাড় খুঁজে পায়। শার্লকও এই সময় খেয়াল করে এই ঘরের দেওয়ালটা ফলস। সে দেয়ালটা ধাক্কা দিতেই ভেঙে পড়ে যায় এবং সে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে কোথাও ওয়াটসনকে খুঁজে পায় না। তখন ইউরোস বলে ওয়াটসনকে খুঁজে পেতে হলে শার্লককে আগে সেই রেড বিয়ার্ড কুকুরটাকে খুঁজে বের করতে হবে। এ সময় ইউরোস ওয়াটসনের কুয়ার ভেতরে পানি ছেড়ে দেয়। একই সময়ে প্লেনের বাচ্চা মেয়েটাও চিৎকার শুরু করে, কেননা তাদের প্লেনটা বাঁকা হয়ে এদিক সেদিক দুলছে। শার্লক বিভ্রান্তিতে পড়ে যায় সে এখন কাকে বাঁচাবে। এ সময় ইউরোস ছোটবেলার সেই ধাঁধার গানটা গাইতে শুরু করে। রেড বিয়ার্ডকে সরিয়ে দেওয়ার পরে ইউরোস ক্লু হিসেবে শার্লককে এই গানটাই বলতো। শার্লক তাই গানটাকে নিয়ে ভাবছিল, তখন ওয়াটসন বলে ইউরোস হয়তো রেড বিয়ার্ডকে কুয়ার ভেতরে ফেলে মেরেছিল। কিন্তু এরপরেই একটা সাংঘাতিক সত্য বেরিয়ে আসে। ওয়াটসন কুয়ার নিচে একটা মানুষের খুলি খুঁজে পায়। তখন ইউরোসও শার্লককে মনে করিয়ে দেয় রেড বিয়ার্ড কোনো কুকুর ছিল না, এমনকি তাদের বাবার অ্যালার্জি থাকার কারণে তাদের বাড়িতে কখনো কুকুর পোষাও হয়নি। এই রেড বিয়ার্ড মূলত ছিল শার্লকের সমবয়সী এক বন্ধু, যার নাম ছিল ভিক্টর। শার্লক ভিক্টরকে রেড বিয়ার্ড বলে ডাকত আর সবসময় তার সাথেই খেলাধুলা করত। অথচ সে ইউরোসকে কখনো পাত্তাই দিত না। ইউরোস শার্লকের সাথে সবসময় খেলতে চাইতো, কিন্তু শার্লক তাকে ইগনোর করে ভিক্টরের সাথে খেলত। তাই ইউরোস জেলাস হয়ে ভিক্টরকে কুয়ার ভেতরে ফেলে দিয়ে হত্যা করে। শার্লকের এবার সমস্ত স্মৃতি মনে পড়ে যায় এবং সে আরও বেশি ভেঙে পড়ে। এরপরে আবারও প্লেনের বাচ্চা মেয়েটার আওয়াজ শোনা যায়। শার্লক নিজেকে কয়েক মুহূর্ত সময় দিয়ে ভাবার চেষ্টা করে ইউরোস প্লেনটা বাঁচাতে এখানে কি কি ক্লু রেখেছে। তখন তার মনে পড়ে ছোটবেলায় তাদের বাড়ির সামনে খেলার ছলে তারা একটা কবরস্থান বানিয়েছিল। সেখানে নাম ফলকে তারা সব ফেক নাম আর জন্ম মৃত্যুর ডেট লিখে রেখেছিল। তো ইউরোস হয়তো এখানেও এরকম কিছু বানিয়ে রেখেছে। শার্লক তখন দৌড়ে বাইরে গিয়ে এরকম একটা কবরস্থান খুঁজে পায়। সে নাম ফলকে থাকা শব্দ আর নম্বরগুলো অ্যানালাইসিস করে এবং সেগুলো থেকে একটা মেসেজ পায়, আমাকে সাহায্য করো ভাই, তোমার ভালোবাসা ছাড়া আমি নিঃশেষ হয়ে যাচ্ছি, আমাকে আমার রুম থেকে উদ্ধার করো। মেসেজটা দেখার পরে শার্লক দৌড়ে ইউরোসের রুমে চলে যায় এবং দেখে ইউরোস গুটিসুটি মেরে বসে আছে। আসলে প্লেনের বাচ্চার ঘটনাটা সম্পূর্ণ ফলস ছিল। ইউরোসই ওই বাচ্চাটার মতো স্বর নকল করে শার্লককে এতক্ষণ বিভ্রান্তিতে রেখেছিল।
অ্যাকচুয়ালি প্লেনের ওই বাচ্চা মেয়েটা ইউরোসই ছিল। ইউরোস যেহেতু ভীষণ একা ছিল, তাই সে সবসময় মনে করত সে একটা প্লেনে আটকা পড়েছে, যেখানে সে ছাড়া সবগুলো মানুষ মৃত, তাকে উদ্ধার করার কেউই নেই। আর এই মানসিক সমস্যার জন্যই ইউরোস শার্লকের সাথে এত বড় গেম খেলেছে। আসলে আমরা অনেক সময় আমাদের ভাই বোন, বন্ধু কিংবা সহকর্মীকে তাদের কমজোরি বা যে কোনো কারণে অ্যাভয়েড করি, কিন্তু এটার ফলে যে প্রভাব সেই মানুষটার উপরে পড়ে সেটা যেমন তার নিজের জন্য ক্ষতিকর, তেমনি আপনার উপরেও ভয়ঙ্কর ফিডব্যাক আসতে পারে। তাই অযথা কাউকে ইগনোর না করাই ভালো। যাই হোক, শার্লক এবার ইউরোসকে সান্ত্বনা দেবার চেষ্টা করে। ইউরোস তখন কাঁদতে শুরু করে এবং সারাটা জীবন একা কাটানোর দুঃখের কথা শার্লককে বলতে শুরু করে। শার্লক বলে সে ইউরোসকে বাড়ি নিয়ে যাবে, তাকে আর একা থাকতে হবে না, সে ইউরোসকে সুস্থ করে তুলবে। এসব শুনে ইউরোস কিছুটা শান্ত হয় এবং বলে দেয় ওয়াটসনকে সে কোথায় আটকে রেখেছে। তারপর ওয়াটসনকে উদ্ধার করা হয়। এরপরে কিছুদিন কেটে গেলে মাইক্রোফট তার বাবা মাকে ডেকে এনে ইউরোসের সত্যিটা জানিয়ে দেয় যে সে এখনো বেঁচে আছে। বাবা মা এটা শুনে মাইক্রোফটের উপরে ভীষণ রাগারাগি শুরু করে, কেননা ইউরোস যেমনই হোক সে তো তাদের মেয়ে, তাই তাদের কাছে ওর মিথ্যা মৃত্যুর কথাটা বলা উচিত হয়নি। মাইক্রোফট ইউরোসকে আবারও শেরিনফোর্ড দুর্গে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু শার্লক তো তার বোনকে বাড়ি ফিরিয়ে আনার প্রমিস করেছিল। তাই শার্লক মাঝে মাঝে ইউরোসের সাথে দেখা করতে যেত এবং তাকে ভায়োলিন বাজিয়ে শোনাতো, তার সাথে সময় কাটাতো, যাতে ইউরোস সামাজিক এবং স্বাভাবিক মানুষ হয়ে উঠতে পারে। পাশাপাশি শার্লক আর ওয়াটসন মিলে মিসেস হাডসনের বাড়িটাও আবার সারিয়ে তোলে। এরই মধ্যে আবার মৃত্যুর আগে ম্যারির রেখে যাওয়া নতুন একটা সিডি ডিস্ক ওয়াটসনের হাতে এসে পৌঁছায়, যেটাতে মিস ইউ লেখা ছিল। এই সিডিতে ম্যারি শার্লক এবং ওয়াটসনের উদ্দেশ্যে বলেছে এরা দুজনে নিপীড়িত এবং অসহায় মানুষের একমাত্র ভরসা এবং এরাই তাদের জন্য সর্বশেষ আদালত, তাই তাদের আবার একসাথে কেস সলভে লেগে যাওয়া উচিত। শার্লক আবারও ওয়াটসনকে নিয়ে বেরিয়ে পড়ে নতুন কোনো রহস্যের সমাধানে, আর সেই সাথে দ্য গ্রেট শার্লক হোমসের গল্পটা শেষ না হয়েও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, এই ছিল শার্লকের 4টি সিজনের কাহিনী। আপনাদের সাপোর্ট না থাকলে আমরা 4টি সিজন কখনোই শেষ করতে পারতাম না, তাই আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। শার্লকের 4টি সিজনের এক্সপ্লানেশন কেমন লেগেছে আমাদের কমেন্টে জানিয়ে দিন। এছাড়া পরবর্তীতে এরকম আরো ভালো ভালো সিরিজ নিয়ে আসবো, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।